আমৃত্যু ভালোবাসি তোকে, পর্ব ৩৬, লেখিকা সালমা চৌধুরী। আর আমি প্রীতম বলছি। মেঘ নিজের মুখ থেকে বন্যার হাত সরিয়ে লম্বা করে শ্বাস নিয়ে বলল, আমি যা চাই তাই পাই। তোকে আমার ভাবি হিসেবে চাইছি, ইনশাল্লাহ সেটাও পেয়ে যাব। বন্যা হুঙ্কার দিয়ে উঠল, তোর আজগুবি ইচ্ছে পূরণ হবার নয়। মেঘ মুখ ফুলিয়ে কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যার দিকে তাকিয়ে আছে। সাদিয়া বলে উঠল, পূর্ণ হওয়ার নয় কেন? তুই কি অন্য কাউকে পছন্দ করিস? বন্যা কিছু বলার আগেই মেঘ গর্জে উঠল, না, বন্যা কাউকে পছন্দ করে না আর করবেও না। করলে শুধু আমার ভাইয়াকেই করবে। এর মধ্যে মিনহাজ বলল, মেঘ, তুই এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমরা আজ আছি কাল নেই, কিন্তু তোর ভাবি করে নিলে বন্যা সারা জীবন তোর পাশে থাকবে। বন্যার নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে, রাগে চোখ মুখ আগুনের মতো হয়ে গেছে। চল শক্ত করে বন্যা বলল, তুই আর কথা বলিস না, ভণ্ড কোথাকার। সেদিন তো খুব করে বলছিলি, কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে, আমি দেখবো, মেঘকে বাঁচাবো। পরে কোথায় ছিল বাঁচানোর ক্ষমতা? আবির ভাইয়ের এক ধমক খেয়েই তো স্তব্ধ হয়ে গেছিলি। মিনাজ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, ধমক খেয়ে স্তব্ধ হয়নি, অন্য কারণে হয়েছিলাম। সাথিয়া জিজ্ঞেস করল, কি কারণে? তোদের বলা যাবে না, কারণ তোরা ভয় পাবি। মিষ্টি গম্ভীর কণ্ঠে বলল, ভাব কম নিয়ে বল। মিনাজ কপাল চুলকিয়ে বিড়বিড় করে বলল, সেদিন আবির ভাইয়ের কাছে কিছু একটা ছিল, সেটা বুঝতে পেরেই আমি ভয়ে চুপ করে গেছিলাম। মেঘ ভ্রু কুচকে তাকিয়ে আছে, দৃষ্টিতে তিক্ততা। বন্যাও মুখ বেঁকিয়ে চেয়ে আছে। সাদিয়া আর মিষ্টি বেশ কৌতূহলী। সাদিয়া নিচু স্বরে জিজ্ঞেস করল, কি ছিল? ভয় পাবি না তো? না, বল। মিনাজ ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, রিভলভ। মেঘ সঙ্গে সঙ্গে গর্জে ওঠে, চুপ কর মিনাজ। আবির ভাইকে কি তোর গুন্ডা মনে হয়? আমার আবির ভাইয়ের নামে আর একটা বাজে কথা বললে আমি তোকে শেষ করে ফেলব। মিনহাজ ভ্রু গুটিয়ে ভাবলেশীন ভাবে জবাব দিল, আমি জানি তোরা বিশ্বাস করবি না, তাই তোদের এতদিন কিছু বলিও নি। তাছাড়া মেঘ শোন, আবির ভাইকে গুন্ডা বলছি না আমি, শুধু বলছি ওনার কাছে ওইরকম কিছু একটা আছে। বন্যা ফোঁস করে বলল, বাজে কথা বলিস না মিনহাজ। আবির ভাইকে দেখেই তুই ভয় পেয়ে চুপসে গেছিস, সেটা স্বীকার কর। মিনহাজ গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে দেখে ভয় পাইলে হয়তো ভয় পালাইতাম, না হয় শুরু থেকে চুপ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতাম। কিন্তু তোদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু ঠিকই কথা বলতে গিয়ে গেছিলাম। ওনার ধমক খেয়ে থামছি ঠিক আছে, কিন্তু আমার নজর ছিল ওনার হাতের দিকে। উনি বারবার পেছন থেকে কিছু একটা বের করতে চাইছিলেন, কিন্তু ওনার বন্ধু হাত চেপে ধরে বারবার বারণ করছিল। আমি যতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, ততক্ষণ শুধু সেদিকেই তাকিয়েছিলাম। মেঘ অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুই বললি আর আমি বিশ্বাস করে ফেলবো? জীবনেও না। বিশ্বাস করতে হবে না, যেদিন স্বচক্ষে দেখবি সেদিন আমার এই কথাটা মনে করিস, তাহলেই হবে। অবশ্য তোর সামনে ওনার ওই রূপটা আসার সম্ভাবনা খুবই কম। সাদিয়া নম্রভাবে জিজ্ঞেস করল, কেন? মিনহাজ ফের বলল, মেঘের সামনে। মেঘের সামনে আবির ভাইয়া খুব ফর্মাল, অথচ আড়ালে। মেঘ ভারী কণ্ঠে শুধালো, আবির ভাইয়ের কাছে যদি সত্যি কিছু থাকতো, উনি অ্যাক্সিডেন্ট করার পর কোথায় হাওয়া হয়ে গেছিল? হাসপাতালে তো আমি সর্বক্ষণ ওনার সাথে ছিলাম, দেখিনি কেন? মিনহাজ সশব্দে হেসে বলল, ওনাকে হাসপাতালে যে আনছিল, এই কথাটা তাকে জিজ্ঞেস করিস। মেঘ কপাল কুঁচকে আছে। সেদিন মেঘরা হাসপাতালে যাওয়ার আগেই আবিরকে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া তানভীর ভাইয়াও সেখানে ছিল না। তাহলে কি মিনহাজের বলা কথাই সত্যি? মেঘ নিজের মাথায় নিজে গাঁটটা মেরে মনে মনে বিড়বিড় করল, আমি কি ভাবছি এসব? বন্যা মেঘকে এক পলক দেখে ধমকের স্বরে বলল, চুপ করবি? তোদের আজে বাজে কথা শুনে ইচ্ছে করতেছে ওই লাঠিটা দিয়ে তোর মাথায় মারি। তামিম এবার করুণ স্বরে বলল, হ্যাঁ, একেবারে মেরে ফেল। কপালের কোণ ফেরে যে তোদের দুটার সাথে বন্ধুত্ব হয়েছিল, একমাত্র আল্লাহ ভালো জানেন। একজন 3 দিন বন্দি। মিনহাজ তামিমকে গুতা দিতেই তামিম চুপ করে গেছে। বন্যা তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, এই মিনহাজ, তখন 3 দিন তোরা কোথায় ছিলে? কি হয়েছিল তোদের সাথে? সেসব বলা বারণ। সাদিয়া ঠাট্টা করে বলল, মাহির কেমন গাইছিলি? তামিম আস্তে করে বলল, শুরুটা অশুভ হলেও শেষটা খুব উৎকৃষ্ট ছিল, মনে রাখার মতো। মিষ্টি হালকা ধমকের স্বরে বলল, আগের কাহিনী বাদ দে, আজকের দিনে আয়। বন্যা, এবার তুই কিছু বল। বন্যা রাগী কণ্ঠে বলল, আমি নতুন করে কিছু বলতে চাই না। মেঘ আমার বেস্ট ফ্রেন্ড, আমি সারা জীবন বেস্ট ফ্রেন্ড হিসেবেই ওকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, এমন বহু বেস্ট ফ্রেন্ড দেখেছি যারা শুরুর দিকে একে অপরের ছাড়া বাঁচে না, প্রয়োজন শেষে কিংবা দুজনের দূরত্ব বেড়ে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়, চোখের আড়াল থেকে ধীরে ধীরে মনের আড়ালও হয়ে যায়। আমি তেমন সম্পর্ক চাই না। আল্লাহ যেহেতু আমাদের এত বছর একসাথে রেখেছেন, আশা করব বাকি জীবনও রাখবেন।
আজ এই মুহূর্তে তোদের সাক্ষী রেখে বন্যাকে আমি আমার ভাবি হিসেবে স্বীকৃতি দিয়ে দিচ্ছি। বন্যা এখন চাইলেও আমার ভাইকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না। বন্যা আমার ভাবি। আজ থেকে আমি বন্যাকে ভাবি ডাকবো। এটাই ফাইনাল। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, সব বিষয় পাগলামি করিস না। এটা সম্ভব না মেঘ। মেঘ শক্ত কণ্ঠে বলল, সম্ভব অসম্ভব আমায় বলতে হবে না। আমি এত কিছু শুনতেও চাই না। তুই আমার ভাবি মানে ভাবি। এ বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। বন্যা কপাল গুটিয়ে মেঘকে দেখছে। মেয়েটা একদমে কথাগুলো বলে শেষ করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। মেঘ ইদানিং শান্ত স্বরে কথা বলে কাউকে মানাতে না পারলে তৎক্ষণাৎ আবিরের মতো শক্ত আর সাবলীল ভঙ্গিতে নিজের ইচ্ছেকে অন্যের উপর ছাপিয়ে দেয়। আজও তাই করছে। মেঘের এমন পাগলামিতে বন্যা বরাবরই অভ্যস্ত। কিছুদিন আগেই আবিরের মুখে ভালোবাসি শুনতে উঠে পড়ে লেগেছিল। সেই ঝামেলা মিটল কিনা আবারও আরেক পাগলামিতে মেতেছে। মেঘকে যে যা বলে, যদি ওর সেটাকে ঠিক মনে হয় তাহলে সেটা নিয়েই হইচই শুরু করে। এতদিন যা কিছু নিয়েই হই হুল্লোড় করুক না কেন, আজ মেঘের পাগলামির মূল কেন্দ্রবিন্দু বন্যা। তানভীরের প্রতি বন্যার কোনো কালেই তেমন আগ্রহ ছিল না। মেঘকে করা শাসন দেখেই বন্যা ভীত হয়ে থাকত। তানভীর বাসায় থাকলে কখনো মেঘদের বাসায়ও যেত না। কথা বলা তো দূরের বিষয়। বছরখানেক যাবৎ ফোনে মাঝে মধ্যেই কথা হয় তানভীর আর বন্যার। তবে সেখানেও থাকে বিশাল এক সীমাবদ্ধতা। প্রয়োজনের বাহিরে তানভীর দু একটা কথা জিজ্ঞেস করলেও বুক কাঁপে বন্যার। বন্যা বরাবরই স্পষ্টভাষী একটা মেয়ে। কোনো কিছু ভালো না লাগলে মুখের ওপর না বলতে দুবার ভাবে না। কিন্তু মেঘের সাথে সেভাবে কথা বলতে পারে না, কারণ মেঘ খুব অভিমানী। একবার মন খারাপ করে ফেললে এত সহজে ঠিক হয় না। আবিরের কথায় হয়তো মিনহাজের সাথে কথা বলছে ঠিকই, তবে পূর্বের মতো স্বাভাবিক বন্ধন আর কখনো হবে না। তবে মেঘের আজকের পাগলামি বন্যাও স্বাভাবিকভাবে নিতে পারছে না। বন্যা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মেয়েকে কিভাবে থামাবে সেসব ভেবেই বুক কাঁপছে বন্যার। অসহনীয় ব্যথা অনুভব হচ্ছে বুকে। মিনহাজ হুট করে বলে ফেলল, আজ থেকে সবাই মেঘ আর বন্যা দুজনকেই ভাবি ডাকবি, বুঝলি? মেঘ, বন্যা, সাদিয়ারা সবাই একসঙ্গে শুধালো। কেন? মিনহাজ মুখে হাসি রেখে বলল, মেঘ আবির ভাইয়ার বউ, তার মানে আমাদের ভাবি। আর বন্যা তানবীর ভাইয়ার বউ। বন্যা ধমক দিয়ে বলল, মেঘকে ডাকতে ইচ্ছিল ডাক, আমায় কিছু ডাকতে আসবি না। তামিম লম্বা করে শ্বাস টেনে ফোঁস করে ছেড়ে উদাসীন ভঙ্গিতে বলল, থাক ভাই, আমরা কোনো রিস্ক নিতে চাই না। আজ থেকে মেঘও ভাবি, তুইও ভাবি। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাইয়ের সাথে আমার বিয়ে হয় কিনা সন্দেহ। ভাবি রেখে আমার কোমল মনে আর আঘাত দিস না। মিনহাজ মুখে হাসি রেখে বলল, আমরা এত কিছু জেনে কি করব? বাঁচতে হলে ভাবি ডাকা ছাড়া উপায় নাই। আর বন্যা ভাবি প্লিজ, আপনিও আমাদের মাফ করে দিবেন। বন্যা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমাকে একদম ভাবি রাখবি না। মেঘ পাগলামি করছে, সাথে তোরাও শুরু করছিস। তামিম মৃদু স্বরে বলল, মেঘের ভাবি অথবা অন্য কারো বউ যাই হোস না কেন, ঘুরে ফিরে আমাদের ভাবিই হবি। তাই তোরা দুজনেই আমাদের ভাবি। মেঘ নিজের হাঁটুর উপর হাত রেখে মেঘি স্বরে বন্যাকে বলল, ভাবি? ওই ভাবি? বন্যা অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকাতেই মেঘ আতঙ্কে কিছুটা পিছিয়ে ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, দেখো ভাবি, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। আমি কিন্তু ভাইকে বিচার দিব। আমি না তোমার একমাত্র ননদিনী? একটু সুশ্রীর মতো তাকাও, মিষ্টি করে হাসো, তবেই না মনে শান্তি লাগবে। বন্যার মুখটা মলিন হয়ে আছে। নাক মুখ দেখেই বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে রাগ পুষছে। দাঁতে দাঁত চেপে ধরে মেঘের পাগলামিগুলো সহ্য করছিল, কিন্তু আর পারছে না। বন্যা রাগী স্বরে বলতে শুরু করলো, মেঘ, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর সাথে আমার ভালো সম্পর্ক আছে সেটা ভিন্ন কথা। সেখানে পরিবার টানা একদমই উচিত না। তোর ভাই যেই রাগী, হঠাৎ প্রয়োজনে দুটা কথা বলতেই আমার 10 বার ভাবতে হয়। সেখানে ওনার প্রতি অন্য কিছু আমি কখনো ভাবতে পারি না। আমি তোর পাগলামির মানে ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু তোর এই ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই। মেঘ প্রশ্ন করল, আমার ভাইকে অপছন্দ করার একমাত্র কারণটাই কি? রাগ নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? কিছু না। বন্যা ঢোক গিলে চুপচাপ বসে আছে। আরও 30 মিনিটের মতো চলল এই নীরব যুদ্ধ। মিনহাজ, তামিম, মিষ্টি, সাদিয়া ও বন্যাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বন্যা নিজের জায়গায় অনড়। মেঘ কিছুক্ষণ জোর গলায় চেঁচামেচি করে হঠাৎই শান্ত হয়ে গেছে। প্রায় 15 মিনিট যাবৎ মেঘ নিশ্চুপ হয়ে বসে আছে। বন্যা বেশ কয়েকবার খেয়াল করেছে। মেঘের অভিমান বুঝেও বন্যা কিছু বলল না। মেঘ হঠাৎই ধীর স্বরে বলল, প্লিজ তোরা এবার থাম। সরি বন্যা। বন্যার সাথে সাথে সবাই ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকালো। মেঘের চোখ মুখ ফ্যাকাশ হয়ে গেছে। বন্যা রাজি হয়নি বলে মেঘের মন এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এমন মেয়ে মেঘ নয়। মেঘের গাম্ভীর্যতা দেখে বন্যার ভয় হচ্ছে। কোন কথা থেকে কোন মানে বের করে গাল ফুলিয়েছে এটা বোঝা দুষ্কর। বন্যা এবার আদুরে ভঙ্গিতে বলল, কি হয়েছে বেবি? মেঘ বন্যার দিকে এক পলক তাকালো, তবে দৃষ্টিতে বিন্দুমাত্র উত্তাপ নেই। বন্যা মলিন মুখ করে আবারও বলল, বেবি, তুমি কি রাগ করেছ? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুষ্ণ কণ্ঠে বলল,
না, রাগ করিনি। মিনহাজ জিজ্ঞেস করল, তো কি হয়েছে ভাবি? মেঘ মিনহাজের দিকে তাকিয়ে মলিন হাসল। এভাবে বাহিরের কারো মুখে ভাবি শুনতে মেঘের বেশ ভালোই লাগছে। সহসা বন্যার দিকে এক নজর তাকিয়ে মিনমিনে স্বরে বলল, মানুষ নিরন্তর সুখের নীড় খুঁজে, কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ আসে। মেঘের বলা কাব্যিক কথার মানে কেউই বুঝল না। তামিম ধীর কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে মেঘ? মেঘ কণ্ঠ খাতে নামিয়ে বলল, সরি বন্যা, আমার ওই রকমভাবে জোর করা একদমই উচিত হয়নি। বন্যা তপ্ত স্বরে বলল, কি হয়েছে তোর, প্লিজ বল। মেঘ ঢোক গিলে গলা কাঁকারি দিয়ে বলতে শুরু করলো, আমার পরিবারটা যেমন ছোট থেকেই আমার ব্যাপারে খুব সিরিয়াস, তেমনি আমিও আমার পরিবারের ব্যাপারে সিরিয়াস। প্রতিটা মানুষের মতো আমার মনেও পরিবারের প্রতি সফট কর্নার আছে, যা হয়তো সারা জীবন থাকবে। আমার পরিবারের অভ্যন্তরীণ সমস্যার কথা আমি এত সহজে কাউকে বলি না, এমনকি বন্যাকেও না। আমার মন খারাপের সময়টা নিজেকে গুটিয়ে রাখি। তবুও বন্ধুদের সাথে ফ্যামিলি প্রবলেম শেয়ার করি না। আবির ভাই ব্যতীত বাসার সবার সাথেই আমার খুব ভালো সম্পর্ক। এমনকি যেই তানভীর ভাই আমার ছোট থেকে কড়া শাসনে রেখে আমাকে বড় করেছে, তাকে আমি খুব ভালোবাসি। শেষ কথাটা বলতেই মেঘের চোখ বেয়ে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। সাথীয়া জিজ্ঞেস করল, তোর পরিবারে কি সমস্যা, কিছু হয়েছে? মেঘ চোখের পানি মুছে ভেজা কণ্ঠে আবারও বলতে শুরু করলো, একটা সময় পর্যন্ত ভাইয়ার প্রতি আমার ক্ষোভের অন্ত ছিল না। সব কিছু অসহ্য লাগতো, কিন্তু হঠাৎ সব কিছু কেমন যেন বদলে গেছে। একদিন আমি স্কুল থেকে ফিরে দেখি ভাইয়া ড্রয়িং রুমের ফ্লোরে বসে দু হাতে মাথা চেপে ধরে কাঁদছে। আম্মু আর বড় আম্মু ভাইয়াকে বোঝানোর চেষ্টা করছে, অন্যদিকে আব্বু আর বড় আব্বু চাহাতা বলে চিৎকার করছে। আমার ছোট্ট মস্তিষ্কে তখন কিছুই ঢুকছিল না। ভাইয়া তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, কিছুদিন পর পরীক্ষা, অথচ ভাইয়ার অবস্থা নাজেহাল হয়ে পড়ছিল। আমি আম্মুকে অনেকবার জিজ্ঞেস করেও সঠিক তথ্য জানতে পারিনি। বড়রা আমার থেকে কিছু একটা লুকাতে প্রতিনিয়ত ব্যস্ত থাকতো। আমিও কৌতূহলী হয়ে জানতে চেষ্টা করতাম। তারপর মোটামুটি যা বুঝেছি, ভাইয়া কলেজে পড়াকালীন এক মেয়ের সাথে পরিচয় হয়েছিল। মূলত মেয়েটা নিজে থেকেই ভাইয়ার সাথে বন্ধুত্ব করেছিল, তাও প্রায় 1 বছর ভাইয়ার পিছু পিছু ঘুরে। 1 বছর পর থেকে ভাইয়া মেয়েটার সাথে টুকিটাকি কথা বলা শুরু করে, যা এক পর্যায়ে সম্পর্কের দিকে এগোয়। ভাইয়ার টেস্ট পরীক্ষার আগে আগে মেয়েটা হঠাৎ ভাইয়াকে প্রপোজ করে বসে। যেহেতু মেয়েটার সাথে ভাইয়ার ভালো সম্পর্ক ছিল, তাই ভাইয়াও রাজি হয়ে গেছিল। পরীক্ষার ব্যস্ততায় প্রায় 1 মাস কেটে যায়। এরপর ভাইয়ার এক ফ্রেন্ড ভাইয়াকে মেয়েটার ব্যাপারে কিছু তথ্য দেয়। ভাইয়া প্রথমে একদমই বিশ্বাস করেনি, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে ভাইয়ার বন্ধুর বলা প্রতিটা কথাই সত্যি ছিল। তারপর থেকেই ভাইয়ার অবস্থা খারাপ হয়ে গেছিল। একের পর এক অসুস্থতা লেগেই ছিল। প্রায় 6 মাস ভাইয়া দুনিয়ার কোনো খবর বলতে পারেনি, ইয়ার লস গেছে। তারপর ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়েছে। পড়াশোনায় রেগুলার হওয়ার পর থেকে আব্বুর সাথে ভাইয়ার সম্পর্কের বিশাল ফাটল ধরেছে। বড় আব্বুও তেমন কথা বলতো না। শরীর সুস্থ হলেও ভাইয়ার মন তখনও অসুস্থই ছিল। তারপর থেকে আবির ভাই আর ভাইয়ার সম্পর্ক গভীর হতে শুরু করলো। ভাইয়ার সব আবদারের মাধ্যম হয়ে ওঠে আবির ভাই। ভাইয়ার মনের অবস্থা ঠিক রাখতে আবির ভাই ভাইয়াকে সব বিষয়ে সাপোর্ট করতে শুরু করে। ভাইয়া হুট করে সিদ্ধান্ত নেয় যে সে রাজনীতি করবে। আম্মুদের বলেছে, কিন্তু আম্মুরা কেউ রাজি না। আব্বুরা তো আরও রাজি না। শুনেছিলাম আবির ভাইও রাজি ছিল না, কিন্তু ভাইয়ার খুশির জন্য বাধ্য হয়ে ভাইয়াকে সাপোর্ট করেছে, আর এখন পর্যন্ত প্রতিনিয়ত করেই যাচ্ছে। এসব ঘটনা দেখতে দেখতে তানভীর ভাইয়ের প্রতি আমার চিন্তাধারা বদলাতে শুরু করে, সেই সাথে আবির ভাইয়ের প্রতিও। আমার ভাইয়ের যখন মানসিক সাপোর্ট দরকার ছিল, তখন আবির ভাই সেই সাপোর্টটা দিয়েছিল। তাই আমিও ধীরে ধীরে আবির ভাইয়ের প্রতি মনের ভেতর পুষে রাখা আক্রোশ ভুলতে শুরু করি, কিন্তু কখনো আবির ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করিনি। বন্যা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সাদিয়া প্রশ্ন করল, মেয়েটা কে ছিল? আমি বিস্তারিত জানি না, তবে শুনেছি মেয়েটা তার গ্রামের স্কুলে পড়াশুনো করাকালীন স্থানীয় এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, যা মোটামুটি 4-5 বছরের। তারপর এখানে এসে ভর্তি হয়। তখন ভাইয়াকে দেখেছে, মোটামুটি পরিচিত, আর ছেলে এলাকার স্থানীয়। তাছাড়া তখন ভাইয়া দেখতে শুনতে অনেক কিউট ছিল। সব মিলিয়ে ওই মেয়ে ভাইয়াকে পছন্দ করে ফেলে। আগের প্রেমিক এসব জানার পর তাদের মধ্যে কি ঝামেলা হয়। এরপর মেয়েটা জেদ করে ভাইয়ের সাথে সম্পর্কে জড়ায়। ওই ছেলেও কম ছিল না, যখন নিজে মেয়ের সাথে পারছিল না, তখন মেয়ের বাড়িতে জানিয়ে দেয়। মেয়েকে নিয়ে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলায় আমার ভাই ফেঁসে গেছিল। কথা নাই বার্তা নাই, মেয়ের বাবা একদিন আমাদের বাসায় এসে যা তা বলেছে, যা আব্বু আর বড় আব্বু সহ্য করতে পারেনি। সেই থেকে আমাদের বাসার মূল ঝামেলা শুরু হয়েছিল। মিষ্টি চাপা স্বরে বলল, তোর ভাই এখন ঠিক আছে তো? মেঘ মৃদু হেসে বলল, এখন ভাইয়া একদম ঠিক আছে। জানি না ভাইয়ার মনের কী অবস্থা, কখনো এই বিষয়ে বিস্তারিত জানতে চাইনি আমি। ভাইয়া সুস্থ হওয়ার পর থেকে আম্মুরা বা আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি।
সেই ঘটনার পর থেকে ভাইয়ার মুখে কোনো মেয়ের কথা ভুলেও শুনিনি, কখনো কারোর সাথে তেমন কথা বলতেও দেখিনি। মেঘ একটু থেমে আবারও বলল, সরি বন্যা, তোর সাথে খুব ভালো সম্পর্কের জন্য আমি তোকে ভাবি হিসেবে চাইছি, আর কিছুই না। আমি চাই না আমার পাগলামির জন্য তুই আমার ভাইকে ভুল বুঝিস। ভাই যেহেতু আমার, আর তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি কাউকেই কষ্ট দিতে পারবো না। আমি চাই আমার ভাইয়ের জীবনে এমন কেউ আসুক যে আমার ভাইয়ের অতীত জেনে তাকে ভালোবাসবে, মিথ্যা মায়া নয়, বরং সত্যিকারের ভালোবাসার বন্ধনে জড়াবে, যেখানে কোনো মিথ্যের দেয়াল থাকবে না, নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার চেষ্টা থাকবে না। আমার ভাই ছন্ন ছাড়া, নির্লিপ্ত কিংবা রাগী, সব কিছু জেনে শুনে যে আমার ভাইকে ভালোবাসবে, আমি সারা জীবন তাকে আগলে রাখবো। হঠাৎ পেছন থেকে তানভীর ডাকলো, বনু, বাসায় যাবি না? মেঘ চোখ মুছে ঘাড় ঘুরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, আসছি। মেঘ বসা থেকে উঠতে উঠতে শীতল কণ্ঠে বলল, সরি বন্যা, কিছু মনে করিস না। বন্যা কিছু বলার আগেই মেঘ চলে গেছে। বন্যা তাকাতেই তানভীরের চোখে চোখ পড়ল। তানভীর বন্যাকে উদ্দেশ্য করে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাও। বন্যা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। মিনহাজ বলে উঠল, আপনারা যান, আমি এখনই রিক্সা ঠিক করে দিচ্ছি। তানভীর এক পলক ওদের দেখল। মেঘ ততক্ষণে তানভীরের কাছাকাছি চলে আসছে। মেঘের চোখ এখনও ছলছল করছে। পশ্চিমা আকাশে হেলে পড়া সূর্যের রক্তিম আলোতে মেঘের অশ্রুসিক্ত চোখ চিকচিক করছে। তানভীর তপ্ত স্বরে জিজ্ঞেস করল, কাঁদছিস কেন? মেঘ অবিলম্বে চোখ মুছে ভেজা কণ্ঠে বলল, চলো যাই। তানভীর আবারও প্রশ্ন করল, এতক্ষণ যাবৎ এখানেই বসে আছিস, খাসনি কিছু? মেঘের তড়িৎ জবাব, না। মেঘের হঠাৎ মাথায় আসছে আবির ভাই নতুন গাড়ি কিনেছে। মিনহাজরা যেহেতু তাকে আবির ভাইয়ের বউ ভাবে, তাই ভাবি হিসেবে মেঘের ওদের ট্রিট দেওয়া উচিত। মেঘ থমকে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আগামীকাল তোদের ট্রিট দিব, চলে আসিস। তারপর তানভীর সাথে চলে গেছে। মেঘের মুখে হাসি আছে, তবে চোখের পাপড়িগুলো এখনও ভেজা। আবির ড্রাইভিং সিটে বসেছিল। মেঘের শুকনো মুখ আর ভেজা চোখ দেখেই কপাল কুটাল। তানভীর দিকে ইশারাই জানতে চাইল, কিন্তু তানভীরও জানে না। আবির শীতল কণ্ঠে প্রশ্ন করল, কেউ কিছু বলছে? মেঘ ফিক করে হেসে উল্টো প্রশ্ন করল, আমাকে কেউ কিছু বলার সাহস আছে? আবির আর তানভীর দুজনেই নিঃশব্দে হেসে গাড়ি স্টার্ট দিল। টুকটাক খাওয়া দাওয়া করে বাসার মানুষদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান নামাজের জন্য কেবলই বাসা থেকে বের হচ্ছিলেন। নতুন গাড়ি থেকে আবিরদের নামতে দেখে ওখানেই থমকে দাঁড়ালেন। মেঘ, আবির, তানভীর তিনজনই গাড়ি থেকে নেমেছে। মোজাম্মেল খান মেঘকে প্রশ্ন করলেন, কোথায় গিয়েছিলে তুমি? বন্ধুর সাথে দেখা করতে, তারপর ভাইয়ারা নিয়ে আসছে। আলী আহমদ খান আবিরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, গাড়ি কি তুমি কিনেছো নাকি অন্য কারোর? আমি কিনেছি, মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন। বাড়িতে 3টা গাড়ি থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিজস্ব গাড়ি কেনার কোনো মানে নেই। আবির মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে ধরে নিজের রাগ সংযত করার চেষ্টা করল। ছোট করে শ্বাস ছেড়ে মাথা তুলে নিরেট কণ্ঠে বলল, চেক করে দেখবেন, অ্যাকাউন্ট থেকে যে টাকাটা তুলেছিলাম সেটা রেখে দিয়েছি, আর আমি আমার টাকা দিয়ে গাড়ি কিনেছি। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবির, তোমাকে অ্যাকাউন্টে টাকা রাখতে একবারও বলা হয়নি। তোমার অ্যাকাউন্ট, তুমি যখন খুশি টাকা তুলবে। আমি সেদিন শুধু জানতে চেয়েছিলাম। আবির মৃদু হেসে বলল, সেদিন কারণ জানতে চেয়েছেন, আজ বলছিলেন আপনাদের জমানো টাকা দিয়ে গাড়ি কিনেছি। 2 দিন পর আমি অন্য কিছু করলে দেখা যাবে সেখানেও আপনাদের জমানো টাকার কথাটাই উঠবে। তার থেকে ভালো আপনাদের টাকা জমা রেখে দিলাম। আলী আহমদ খান ভারী কণ্ঠে শুধালেন, নিজের যোগ্যতা প্রমাণ করছো? আবির মলিন হেসে বলল, হয়তো। মোজাম্মেল খান কিছু বলতে চেয়েও থেমে গেলেন। পাশ কাটিয়ে নামাজের জন্য চলে গেছেন। আবির, তানভীর নিজেদের রুমে চলে গেছে। মেঘ আম্মু, বড় আম্মু, কাকিয়া, মিম আদিকে ডেকে এনে আবিরের গাড়ি দেখাচ্ছে। বিকেলবেলা গাড়িটা দেখে মেঘের সত্যি সত্যি খুব রাগ হয়েছিল, তবে এখন আর সেই রাগটা নেই। ঈদের দিনের মতো এত সুন্দর একটা দিনেও যেখানে আব্বু আর বড় আব্বু টাকার হিসেব চাইতে পারে, সেখানে আবির ভাইয়ের গাড়ি কিনে নিজের অবস্থান প্রমাণ করাটা দোষের কিছু না। আবিরের জন্য এখন অন্যরকম ভালো লাগা কাজ করছে। মেঘ রুমে এসে চোখ বন্ধ করল। অমনি আবিরের কণ্ঠস্বর মেঘের কানে বাজছে। আবিরের গায়ের গন্ধ অনুভব করে আচমকা চোখ মেলল মেঘ। মস্তিষ্কে সর্বক্ষণ এক আবির ভাই তোলপাড় চালাচ্ছে। শয়নে স্বপনে শুধু আবির ভাইয়ের সত্তাকে উপলব্ধি করে। পরদিন ভার্সিটিতে যেতেই বন্যার সাথে দেখা। বন্যা মেঘের জন্যই বাইরে অপেক্ষা করছিল। মেঘকে দেখেই ঠোঁটে হাসি রেখে বলল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কি? আগে ক্লাস শেষ কর, পরে বলবো। আচ্ছা। বন্যা আর মেঘ ক্লাসে ঢুকতেই পেছন দিক থেকে মিনহাজ আর তামিরা চেঁচিয়ে উঠল, হাই ভাবিরা। আশপাশের কয়েকজন জিজ্ঞেস করল, ভাবিরা আবার কে?
তামিম গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, রমণী তোমার হলে প্রেমিকা আর অন্যের হলে ভাবি, বুঝছো? প্রেমিকা হওয়ার বদলে ভাবি হওয়ার ফিলিংসটা জোস। আশেপাশের ছেলেগুলো হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। মেঘার বন্যা রাগে কটমট করে তাকাতেই ছেলেগুলো হাসি থামিয়ে দিয়েছে। ক্লাস করে বের হতেই বন্যা বলল, জানিস আপুর সরকারি জব হয়েছে। সত্যি? হ্যাঁ, তোকে রাতে কল দিয়েছিলাম, কিন্তু তুই রাগে কলই ধরিসনি। মেঘ মৃদু হেসে বলল, না রাগ করিনি, আসলে আমারই ভুল। বন্যা কপট রাগ দেখিয়ে বলল, হয়েছে, এখন আর মন খারাপ করে বসে থাকতে হবে না। আমি তোকে না বুঝলে আর কে বুঝবে শুনি? মিনহাজরাও বেরিয়ে আসছে। মিষ্টি হেসে বলল, মেঘ, কাল তুই চলে যাওয়ার পর আমরা সবগুলো মিলে তোর পক্ষ থেকে আরও 30 মিনিট লেকচার দিয়েছি। তুই আর মন খারাপ করিস না। এখন বল, কে ট্রিট দিবি? বন্যা আর মেঘ দুজনেই একসঙ্গে বলল, আমি। মেঘ বলছে সে দেবে, বন্যা বলছে বন্যা দিবে। হঠাৎ মিনহাজ আর তামিম বলে উঠল, ভাবি, আমরা কিন্তু দুজনে ট্রিটই খেতে পারবো, তবুও আপনারা নিজেদের মধ্যে মনোমালিন্য করবেন না প্লিজ। মেঘ আর বন্যা ওদের সবাইকে ট্রিট দিয়েছে, কিন্তু আবির তানভীরকে বলা হয়নি। বন্যা বারবার বলছে, ওনারা আমাকে অনেকবার ট্রিট দিয়েছে, আমারও ট্রিট দেওয়া উচিত। মেঘ কিছুই বলছে না, কারণ গতকালের বলা কথাগুলো এখনও ভুলতে পারেনি মেঘ। এই অবস্থায় বন্যা আর তানভীরকে একসাথে দেখলে মেঘের আবারও ভাবি ডাকার স্বাদ জাগবে। বন্যা খানিক থেমে জিজ্ঞেস করল, মেঘ, তোর কি মন খারাপ? মেঘ মলিন হেসে বলল, কই না তো। এমন সময় আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে খুব ধীরে সুস্থে ফিসফিস করে কথা বলছে। মিষ্টি সবার উদ্দেশ্যে বিড়বিড় করে বলল, মন খারাপ হওয়ার আগেই যদি প্রিয় মানুষের কল চলে আসে, তখন মন খারাপ হওয়ার সুযোগই থাকে না। বন্যা, সময় আছে, ভেবে দেখ। আবির ভাইয়া যেমন মেঘের কেয়ার করে, তানভীর ভাইও কিন্তু তেমন কেয়ারই করবে। যতই হোক, দুজনের গায়ের রক্ত তো এক। বন্যা কপাল গুটিয়ে তাকালো, আর কিছুই বলল না। মেঘ খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছে। গতকাল ইকবাল খান বাসায় ছিল না, আজ বিকেলেই ফিরেছে। আবিরের গাড়ি দেখে উনি রীতিমতো আশ্চর্য হয়েছেন। সেই থেকে আবিরের বাড়ি ফেরার অপেক্ষা করছেন। আবির বাসায় ফেরার 20 মিনিট পর ইকবাল খান আবিরের রুমে গেলেন। কাকামণিকে দেখেই আবির শোয়া থেকে উঠে বসল। ইকবাল খান ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন, ফ্রি আছিস? হ্যাঁ, কেন? ছাদে চল, কথা আছে। কি হয়েছে কাকামণি? চল আগে। আবিরকে নিয়ে ছাদে চলে আসছেন। ছাদের মাঝ বরাবর বসে ইকবাল খান ধীর কণ্ঠে জানতে চাইলেন, তুই যা করছিস তা কি বুঝে শুনে করছিস? আবির কপাল কুটিয়ে শুধালো, মানে? তোকে গাড়ি কেনার জন্য নিষেধ করেছিলাম আমি, বারবার বলেছি আমার গাড়িটাই তোর। তারপরও তুই গাড়ি কিনলি কেন? আমার কারো কথা শুনতে ভালো লাগে না। তুই যে ধ্বংসলীলায় মেতেছিস, এর ফলাফল খুব ভয়ানক হবে। আবির নিশ্চুপ, মাথা নিচু করে বসে আছে। ইকবাল খান ধীর কণ্ঠে প্রশ্ন করলেন, তুই কি জেনে বুঝে মেঘকে ভালোবেসেছিস? ইকবাল খানের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আবির। কাকামণি মেঘের কথা কিভাবে জানতে পারল? আবির আনমনে বলল, যখন ভালোবেসেছি তখন বাসার সিচুয়েশন জানা বা বোঝার বয়স আমার ছিল না। ইকবাল খান মেকি স্বরে বললেন, এখন তো বুঝতেছিস, ছেড়ে দিতে পারবি? আবির গর্জে উঠে বলল, না, আমি ওকে ছাড়া বাঁচব না। আমি তো দিব্যি বেঁচে আছি, আর ভালোও আছি। আবির নিরেট কণ্ঠে বলল, আমি তোমাদের মতো শক্ত খোলসে নিজেকে আবদ্ধ করে সারা জীবন কাটাতে পারবো না কাকামণি। বাসার পরিস্থিতি বোঝার পর থেকে এখনো পর্যন্ত নিজের অনুভূতিগুলো বন্দি করে রাখতে রাখতে আর পারছি না। তবু মনের কোণে ক্ষীণ আলো জ্বলছে, মনে হচ্ছে হয়তো সব কিছু ঠিক করতে পারবো। যদি ঠিক না হয় তখন? আবির মৃদু হেসে বলল, যা কিছু হতে পারে। ইকবাল খান শান্ত স্বরে বললেন, তোদের অপ্রকাশিত আবেগগুলো দেখে মাঝে মধ্যে আমারই ভয় হয়। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। আমার হাতে ক্ষমতা থাকলে আমি ধুমধাম করে তোদের বিয়ে দিয়ে দিতাম। আবির মুচকি হেসে বলল, কখনো প্রয়োজন হলে পাশে থেকো প্লিজ। ইকবাল খান শক্ত কণ্ঠে বললেন, ইনশাল্লাহ, আমি সব সময় তোদের পাশে আছি। আর পাশে আছি বলেই তোকে গাড়ি কিনতে নিষেধ করেছিলাম। টাকা খরচ করতে বারবার নিষেধ করি, কখন কোন পরিস্থিতি সামনে আসে বলা যায় না। সমস্যা নেই, তুমি চিন্তা করো না। আবির আর ইকবাল খান বেশ কিছুক্ষণ ছাদে কথা বলল। আবির হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা কাকামণি, আমি মেঘকে পছন্দ করি, এটা তুমি কিভাবে জানো? ইকবাল খান শান্ত স্বরে বললেন, আমি আরও 6 মাস আগে থেকেই তোদের খেয়াল করছি। প্রথম প্রথম এতটা বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝতে পেরেছি। শোন, বাসায় একটু সাবধানে থাকিস। আচ্ছা। আবির নিজের রুমে চলে গেছে। দেখতে দেখতে আরও 15 দিন কেটে গেছে।
এর মধ্যে বন্যা একদিন মিম, মেঘ, আদি, তানভীর, আবির সবাইকে ট্রিট দিয়েছে। আজ ভোরবেলা ঘুম থেকে উঠে না খেয়েই তানভীর বেরিয়ে গেছে। আবিরও তাড়াহুড়ো করে নাস্তা করে বেরিয়েছে। আবির আজ আব্বুর অফিসে যায়নি, সরাসরি নিজের অফিসে চলে আসছে। দুপুরের দিকে আবির ল্যাপটপের কাজ শেষ করে চেয়ারে হেলান দিয়ে সবে মাত্র চোখ বন্ধ করেছে। এমন সময় কাকিয়ার নাম্বার থেকে কল আসছে। আবির কপাল গুটিয়ে তাকালো। সচরাচর কাকি আবিরকে কল দেয় না বললেই চলে। আবির কল রিসিভ করে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ কাকিয়া বলো। ভাইয়া আমি মিম। মিমের গলা কাঁপছে, ফিস ফিস করে কথা বলছে। আবির ভারী কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে, বাসায় কোনো সমস্যা? মিম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপুকে দেখতে আসা মানুষগুলোকে আগেরবার আপনারা বাসা আসতে দেননি, এটা চাচ্চু বুঝে গেছেন। তাই আপনাদের না জানিয়ে আজ আর একটা ফ্যামিলিকে বাসায় আসতে বলেছেন। কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। প্লিজ ভাইয়া, আপনি কিছু করুন।